ভাবুন তো, আমরা সবাই মিলে একটা খেলার মধ্যে আছি, আর এই খেলাটা পৃথিবীর বিরুদ্ধে। একদিকে আমরা, আর অন্যদিকে পুরো একটা গ্রহের শক্তি। চলুন আজ আমরা একসাথে জানার চেষ্টা করি বিজ্ঞানীরা কিভাবে এই খেলার নিয়মগুলো বোঝার চেষ্টা করছেন। এই যে টেল বা ইঙ্গিতের কথা বলা হলো, আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু এটাই। বিজ্ঞানীরাও ঠিক যেন এক গোয়েন্দার মতো পৃথিবীর সেই গোপন সংকেতটা খুঁজছেন, এমন একটা সূত্র যা আমাদের আগে থেকে বলে দেবে পৃথিবী তার পরের বড় চালটা কখন চালবে। তো আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি আদৌ সম্ভব? এটা এমন এক বৈজ্ঞানিক রহস্য যা বিজ্ঞানীরা যুগ যুগ ধরে সমাধান করার চেষ্টা করে আসছেন। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে আমরা পৃথিবীর ইঙ্গিত খোঁজার কথা বলছি, সেটা খুঁজে পেতে হলে তো আগে খেলার নিয়মকানুন জানতে হবে, তাই না? মানে ভূমিকম্পের পেছনের আসল বিজ্ঞানটা বুঝতে হবে। ভূমিকম্প, সহজ ভাষায় বলতে গেলে এটা হলো পৃথিবীর কেঁপে ওঠা। কিন্তু কেন কাঁপছে? ভাবুন তো, আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি তার নিচে কিন্তু সবকিছু স্থির নয়। বিশাল বিশাল সব পাথরের প্লেট ভেসে বেড়াচ্ছে আর একে অপরকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। এই নড়াচড়াই সবকিছুর মূলে। আর এই প্লেটগুলো নড়াচড়ার বিজ্ঞানটাকেই বলা হয় প্লেট টেকটনিক্স। ভূমিকম্প বুঝতে হলে এটাই হলো আমাদের প্রথম পাঠ। তা মানে কি দাঁড়ালো? আমরা যেটাকে বলি শক্ত মাটি, সেই মাটি আসলে স্থির না। একটু অদ্ভুত শোনায়, তাই না? কিন্তু সত্যিটা হলো, এই বিশাল প্লেটগুলো খুব খুব ধীরে অনবরত নড়াচড়া করছে। এখন এই প্লেটগুলো যখন নড়াচড়া করে তখন কি হয়? দেখুন, কয়েকটা ঘটনা ঘটতে পারে। দুটো প্লেট যখন সজোরে মুখোমুখি ধাক্কা খায় তখন জন্ম নেয় হিমালয়ের মতো বিশাল পর্বতমালা। আবার ঠিক উল্টোটাও হয়। দুটো প্লেট যখন একে অপরের থেকে দূরে সরে যায় তখন মাঝখানের ফাঁক দিয়ে ম্যাগমা উঠে এসে নতুন ভূত্বক তৈরি করে। কিন্তু ভূমিকম্পের জন্য সবচেয়ে কুখ্যাত সীমানাটা হল তৃতীয় আরেকটা ধরন। একে বলে ট্রান্সফর্ম বাউন্ডারি। এখানে প্লেটগুলো ধাক্কাও খায় না, দূরেও সরে যায় না, বরং একে অপরের গা ঘেঁষে পাশ কাটিয়ে চলে যায়। আর এই ঘষাঘষিতেই হয় আসল সমস্যা। ক্যালিফোর্নিয়ার স্যান আন্দ্রিয়াস ফল্ট নামটা তো অনেকেই শুনেছেন। ওটা কিন্তু ঠিক এমনই একটা জায়গা। তো এই যে প্লেটগুলো একে অপরের গা ঘেঁষে যাচ্ছে, তাতে ঠিক কি এমন হয় যে পৃথিবী কেঁপে ওঠে? চলুন দেখি কিভাবে এই ফল্ট লাইনগুলোতে শক্তি জমা হয় আর হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে। ব্যাপারটা বেশ সহজ। প্রথমে দেখুন, প্লেটগুলো চলতে গিয়ে একে অপরের সাথে ঘষা লেগে আটকে যায়। কিন্তু প্লেটগুলো নড়াচড়া তো আর থেমে থাকে না, তাই চাপ বাড়তেই থাকে। একসময় চাপটা এত বেশি হয়ে যায় যে আটকে থাকা পাথরগুলো আর সহ্য করতে পারে না, আর স্ন্যাপ, হঠাৎ করে ছিটকে সরে যায়। এই যে হঠাৎ করে বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে এলো, এটাই হলো ভূমিকম্প। এই স্ন্যাপের পরেই আসল খেলা শুরু। যে অসীম শক্তিটা বেরিয়ে এলো সেটা তরঙ্গ বা ওয়েভ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। আর বিজ্ঞানীরা ঠিক এই ওয়েভগুলোকেই পড়তে পারেন, অনেকটা জুয়ার টেবিলে প্রতিপক্ষের তাস পড়ে ফেলার মতো। ব্যাপারটা খুব সহজ, একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন একটা শান্ত পুকুরে ঢিল ছুড়লেন। কি হয়? চারদিকে ঢেউ ছড়িয়ে পড়ে, তাই না? ভূমিকম্পের শক্তিও ঠিক সেভাবে পৃথিবীর ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গের মধ্যে প্রথম যেটা এসে পৌঁছায় তার নাম পি ওয়েভ, পি ফর প্রাইমারি। এটা হলো রেসের সবচেয়ে দ্রুত গতির দৌড়বিদ। আর ভূমিকম্পের শুরুতে যে হঠাৎ একটা ঝাঁকুনি বা ধাক্কা লাগে, সেটা কিন্তু এই পি ওয়েভের জন্যই। পি ওয়েভের ঠিক পরেই এসে হাজির হয় এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। এ একটু ধীর গতির। কিন্তু আসল মজার তথ্যটা হলো, এই পি আর এস ওয়েভের আসার সময়ের মধ্যে যে ফারাক, ঠিক সেটাই মেপে বিজ্ঞানীরা বলে দিতে পারেন ভূমিকম্পটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে। দারুণ না ব্যাপারটা? কিন্তু আসল ভিলেনের এন্ট্রি হয় সবার শেষে। এর নাম সারফেস ওয়েভ। এটা সবচেয়ে ধীরে চলে, কিন্তু ক্ষয়ক্ষতির দিক থেকে 1 নম্বর। বড় বড় বিল্ডিং ভেঙে পড়া, রাস্তায় ফাটল ধরানো, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু এই সারফেস ওয়েভই। এখন আমরা তো প্রায়ই খবরে শুনি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6 বা 7। এই রিক্টার স্কেলটা আসলে কি? এটা হলো একটা মাপকাঠি যা দিয়ে বোঝা যায় ভূমিকম্পে মোট কতটা শক্তি নির্গত হলো। তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। রিক্টার স্কেলটা সাধারণ স্কেলের মতো না। এখানে এক ধাপ এগোনো মানে কিন্তু 10 গুণ লাফ দেওয়া। মানে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্পের কম্পন 10 গুণ বেশি শক্তিশালী। আর 7 মাত্রার ভূমিকম্প, সেটা 6 মাত্রার চেয়েও 10 গুণ বেশি। ভাবা যায়? এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
দেখুন, 4 মাত্রার ভূমিকম্প হয়তো আমরা সামান্য অনুভব করি, তেমন কিছু হয় না, কিন্তু মাত্রা যখন এই 6 ছাড়িয়ে যায় তখন বিল্ডিংয়ের ক্ষতি হতে শুরু করে। আর 8 বা তার ওপরে গেলে তো আর কথাই নেই, সেটা একেবারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম ভূমিকম্প হওয়ার পর কি হয়, কিভাবে মাপা হয়, কিন্তু আমাদের মূল প্রশ্নে ফেরা যাক। সেই যে ইঙ্গিত বা টেলের কথা বলছিলাম, বিজ্ঞানীরা কি সেই রকম কোনো সংকেত খুঁজে পেয়েছেন যা ভূমিকম্প আসার আগেই পাওয়া যায়? সত্যি বলতে বিজ্ঞানীরা হাল ছাড়েননি, তারা এখনও সেই ইঙ্গিত খুঁজে চলেছেন। যেমন তারা লক্ষ্য করছেন কোনো জায়গায় বড় ভূমিকম্পের আগে আজও ধীর গতির, প্রায় বোঝাই যায় না এমন কম্পন হয় কিনা, বা ধরুন বায়ুমণ্ডলে হঠাৎ কোনো বৈদ্যুতিক পরিবর্তন, এমনকি মাটি থেকে রেডন নামের একটা গ্যাস বেরিয়ে আসছে কিনা সেটাও মাপা হচ্ছে। এমনকি নাসাও মহাকাশ থেকে চেষ্টা চালাচ্ছে। তাদের কোয়েক্সিম প্রজেক্টে স্যাটেলাইটের ডেটা ব্যবহার করে পৃথিবীর কোথায় চাপ বাড়ছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে। কিছু সাফল্যও মিলেছে, কিন্তু এখনও এমন কোনো পদ্ধতি নেই যা শতভাগ নির্ভরযোগ্য। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? যেহেতু ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দেওয়ার মতো কোনো টেল বা ইঙ্গিত এখনও আমাদের হাতে নেই, তাই বিজ্ঞানীরা এখন অন্য একটা দিকে বেশি জোর দিচ্ছেন, আর সেটা হলো প্রস্তুতি। এই কথাটা একবার ভাবুন তো, জুয়ার টেবিলে ভুল অনুমান করলে টাকা হারাবেন, কিন্তু ভূমিকম্পের বেলায় যদি অনুমান ভুল হয় তাহলে তার দাম চোকাতে হয় মানুষের জীবন দিয়ে। অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে এত বড় ঝুঁকি নেওয়া যায় না, আর ঠিক এই কারণেই পূর্বাভাসের চেয়ে প্রস্তুতিটা এখন অনেক বেশি জরুরি। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যদি আমরা কখন হবে সেটা জানতে নাও পারি, আমরা তো জানি কোথায় হতে পারে, তাহলে সেই জায়গাগুলোর জন্য আমাদের সেরা প্রস্তুতিটা কি হওয়া উচিত? উত্তরটা হয়তো পূর্বাভাসের মধ্যে নেই, উত্তরটা আছে আমাদের নিজেদের হাতে। উন্নত প্রযুক্তিতে গড়া ভূমিকম্প প্রতিরোধী বাড়ি, সঠিক বিল্ডিং কোড মেনে চলা আর সাধারণ মানুষের সচেতনতা, এগুলোই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিরুদ্ধে আমাদের সেরা বাজি।